নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। আসাম থেকে রাজ্যসভার দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও কনাদ পুরকায়স্থ। আসাম থেকে রাজ্যসভার দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও কনাদ পুরকায়স্থ। আসাম থেকে রাজ্যসভার দুটি সাংসদ পদে বিরোধী দলগুলি কোনো প্রার্থী দিচ্ছে না। বিজেপি থেকে কনাদ পুরকায়স্থ ও বিজেপির মিত্রজোট এজিপি থেকে বীরেন্দ্র প্রসাদ বৈশ্যকে মনোনীত করা হয়েছে। সোমবার দুজনেই মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, এজিপির বীরেন্দ্র প্রসাদ বৈশ্য এর আগেও রাজ্যসভার সাংসদ ছিলেন। এছাড়া কনাদ পুরকায়স্থ অসম প্রদেশ বিজেপির সম্পাদক পদে কার্যনির্বাহ করেছেন। রবিবার এক হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলায়। মায়ের কোল খালি করে চিরতরে হারিয়ে গেল এক সন্তান। মায়ের চোখের সামনে গাছ উপড়ে পড়ে ডালের আঘাতে করুণ মৃত্যু 4 বছরের শিশুর। এক হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলায়। মায়ের কোল খালি করে চিরতরে হারিয়ে গেল এক সন্তান। মায়ের চোখের সামনে গাছ উপড়ে ডালের আঘাতে করুণ মৃত্যু 4 বছরের শিশুর। ঘরের উঠানে থাকা টিউবওয়েলে নিজের 4 বছর বয়সী শিশু পুত্রের পা ধোয়াচ্ছিলেন মা। ঠিক সে সময় হঠাৎ পাশে থাকা সজনা গাছ উপড়ে পড়ে আর গাছের ডালের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে ওই শিশুটি। এতে সঙ্গে সঙ্গে শিশুটিকে চিকিৎসালয়ে নিয়ে গেলেও শেষ রক্ষা আর হয়নি। শিশুটির নাম সার্থক কৈরি, বয়স 3 বছর 8 মাস। বাবার নাম স্বপন কৈরি। শুক্রবার বিকেলে রামকৃষ্ণনগর কেন্দ্রের ফানাই চা বাগান এলাকায় সংঘটিত হয়েছে ওই হৃদয় বিদারক ঘটনা। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাড়া প্রতিবেশী সহ আশেপাশের এলাকার মানুষ শোকাহত হয়ে পড়েছেন। অ্যাকচুয়ালি বাচ্চাটারে হাত পা ধোয়ানোর জন্য মা তার হাত পা ধুইতেছিল। হঠাৎ বিনা ইয়েতে ওই যে মেঘে বজ্র ওইটাই ঘটলো। এখানে সজনা গাছটা পড়ছে আর পড়ার সঙ্গে সঙ্গে মাথায় চোট পাইছে। চোট পাওয়ার পরে অজ্ঞান হওয়ার পরে আমরা সব মিলিয়ে তারে নিয়ে গেলাম দুর্লভচড়া সরকারি হসপিটালে, এবং সরকারি হসপিটাল দুর্লভচড়া রেফার করলো করিমগঞ্জে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর পাঠানো হয়েছে। অন দ্য ওয়ে সম্ভবত সালচাপড়া বা কালীনগর পর্যন্ত যাওয়ার পরে তার হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা। একদিনে হাইলাকান্দি জেলার 3টি পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে 3টি আধগলিত মৃতদেহ। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর ঘটনা। একদিনে হাইলাকান্দি জেলার 3টি পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে 3টি আধাগলিত মৃতদেহ। মৃতদেহগুলি উদ্ধার হয়েছে ভজনতিপুর, মোহনপুর এবং আবদুল্লাপুর এলাকা থেকে। 3টি মৃতদেহই নদীর জলে ভেসে আসা অবস্থায় পাওয়া গেছে। প্রত্যেকটি মৃতদেহ কঙ্কালসার অবস্থায় ছিল, যা দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই রহস্যজনক মৃত্যুগুলির তদন্ত ইতিমধ্যে শুরু করেছে হাইলাকান্দি জেলা পুলিশ প্রশাসন। একই দিনে 3টি মৃতদেহ উদ্ধারের ঘটনায় হাইলাকান্দি জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের প্রতিটি জেলার মতো হাইলাকান্দি জেলায়ও সম উন্নয়নের দাবিতে বই লিখে রাজ্য সরকারকে বার্তা দিলেন শিক্ষক, সাহিত্যিক ও যোগী সম্প্রদায়ের সাংগঠনিক সম্পাদক অঞ্জন নাথ। রাজ্যের প্রতিটি জেলার মতো হাইলাকান্দি জেলারও সম উন্নয়নের দাবিতে বই লিখে রাজ্য সরকারকে বার্তা দিলেন শিক্ষক, সাহিত্যিক ও যোগী সম্প্রদায়ের সাংগঠনিক সম্পাদক অঞ্জন নাথ। হাইলাকান্দি জেলাকেও রাজ্যের অন্যান্য জেলার মতো সম উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার দাবিতে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কার্যকলাপ ও অসমকে ভারতের শীর্ষ 5টি রাজ্যের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটি বই লিখেছেন হাইলাকান্দির শিক্ষক, সাহিত্যিক এবং যোগী সম্প্রদায়ের সাংগঠনিক সম্পাদক অঞ্জন নাথ। এই বইটির নাম নতুন অসমর স্বপ্নদ্রষ্টা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বইটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অসমে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি রাজ্যকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
কিতাপখন মই প্ৰথমে উত্তৰটো মই এনেকৈ আপোনালোকে ক'ম। কিতাপখন মই প্ৰায় যোৱা 2 বছৰৰ পৰা প্ৰচেষ্টাত লিখি আছোঁ আৰু এই কিতাপখনত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী তথা অসমৰ উন্নয়নমূলক কামসমূহ সুন্দৰভাৱে মই ইয়াতে সন্নিৱিষ্ট কৰিছোঁ, কাৰণ এই উন্নয়নমূলক কামসমূহ অসমৰ প্ৰতিজন জনগণে জনাৰ প্ৰয়োজন। আৰু লগতে মই হাইলাকান্দিৰ যিহেতু ল'ৰা, হাইলাকান্দিৰ অলপমান বিশেষ ইয়াতে আমাৰ সপোন জড়িত হৈ আছে, যিহেতু আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে আমাৰ অসমক এখন নতুন অসমৰ সপোন দেখুৱাইছে আৰু সেইখন অসম হৈছে বিকশিত অসম, সেইখন অসম হৈছে উন্নয়ন অসম, সেইখন অসম হৈছে ভাৰতবৰ্ষৰ 5খন ৰাজ্যৰ ভিতৰত এখন অসম, যিটো আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে বহু আগৰ পৰা সপোন দেখি আহিছে। আৰু সেই অসমৰ লগত হাইলাকান্দিক সমপৰ্যায়ত লৈ যাবৰ বাবে মই এই কিতাপখনৰ মাধ্যমে হাইলাকান্দিৰ কিছু সপোন মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত তুলি ধৰিছোঁ। মই হাইলাকান্দিত চাওক, আজি বিশেষ কথা হ'ল আমাৰ হাইলাকান্দি যদি অন্যান্য ডিষ্ট্ৰিক্টৰ তুলনাত চাওঁ, আমাৰ হাইলাকান্দি বহুত পিছ পৰি আছে। ইয়াতে বহুত কিছুমান কথা আছে। আজি বিগত 20 বছৰৰ পৰা আমি যদি পিছৰ 20 বছৰ হাইলাকান্দি নেতৃত্বৰ বহুত কম নেতৃত্বৰ ক্ষেত্ৰত আমাৰ হাইলাকান্দি বহুত পিছত পৰি আছে, যিহেতু উপযুক্ত নেতৃত্বৰ আমাৰ অভাৱ আজিৰ পৰা নহয়, প্ৰায় মই জনা 20 বছৰৰ পৰাই আজি উপযুক্ত নেতৃত্বৰ অভাৱ, যিটো কাৰণে আমাৰ হাইলাকান্দি বহুত পিছ পৰি আছে। গতিকে মই চাওঁ আজি আমাৰ হাইলাকান্দিখন গুৱাহাটীৰ নিচিনাকৈ উন্নয়ন হওক, মই চাম যোৰহাটৰ নিচিনাকৈ উন্নয়ন হওক, আমাৰ হাইলাকান্দিখন মাজুলীৰ নিচিনাকৈ উন্নয়ন হওক, এই সমপৰ্যায়ত হাইলাকান্দিখন যাতে আমি ডেভেলপ বা বিকাশ কৰিব পাৰোঁ, সেইটো উদ্দেশ্যই মই এই কিতাপখনৰ বিভিন্ন বিষয় সন্তুলন কৰিছোঁ। লগতে মই অসমৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উন্নয়নৰ কামসমূহ সুন্দৰভাৱে প্ৰতিস্থাপন কৰিছোঁ, যাতে প্ৰতিজন অসমৰ জনগণে জানিব পাৰে। হাইলাকান্দি বিশেষকৈ মই এই কিতাপখনত সন্নিৱিষ্ট কৰিছোঁ। আমাৰ বহুতো সমস্যা জড়িত হৈ আছে। অলপতে মাননীয় মুখ্যমন্ত্ৰী আমাৰ হাইলাকান্দি এখন মেডিকেল কলেজ ঘোষণা কৰিছে। মই চাম যে মেডিকেল কলেজখন বিশেষকৈ আমাৰ হাইলাকান্দি নিকটৱৰ্তী অঞ্চলত যদি প্ৰতিষ্ঠা কৰে সকলো কাৰণে সুবিধা হ'ব। দ্বিতীয়তে মই হাইলাকান্দি আমাৰ যিটো বহু পুৰণি আমাৰ এটা দাবী আছিলে যে ভৈৰৱী গুৱাহাটী ৰেল সেৱা প্ৰৱৰ্তন কৰিবৰ কাৰণে, সেই ভৈৰৱী গুৱাহাটী ৰেল সেৱা প্ৰৱৰ্তনৰ কথাটো মই উল্লেখ কৰিছোঁ। আৰু ইয়াৰ পাশাপাশি মই আপোনাক আমাৰ এখন ছায়েন্স কলেজ আমি চাইছোঁ, লগতে আমি SS কলেজক এখন বিশ্ববিদ্যালয় ৰূপান্তৰিত কৰাৰ কথা কৈছোঁ, আৰু লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় এখন বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় এখন স্থাপনৰ মই এই কিতাপখনৰ জৰিয়তে তেখেতক দৃষ্টিগোচৰ কৰিছোঁ। লিখিছোঁ মই আমাৰ বিশেষকৈ যিটো আমাৰ লালা ৰেল ক্ৰছিং, হাইলাকান্দি আইনাখাল ৰেল ক্ৰছিং, এইটো সঘনে বহুত সমস্যাৰ সন্মুখীন হয়। গতিকে মই কিতাপখনৰ জৰিয়তে এইটোও তেখেতক দৃষ্টিগোচৰ কৰিছোঁ। আমাৰ হাইলাকান্দি বহু সমস্যাৰ জড়িত, যিহেতু আপুনি আমাক এটা সপোন দেখুৱাইছে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে, অসমক সেই সপোনৰ জৰিয়তে নতুন এখন সপোনলৈ ৰূপান্তৰিত কৰিব বিচাৰিছে। আমিও হাইলাকান্দিবাসী পিছ পৰি থাকিব নিবিচাৰোঁ। শ্রীভূমি শহরে খাদ্য সুরক্ষার চাল বিতরণের নামে চরম দুর্নীতি, ন্যায্য মূল্যের দোকানদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। সুভাষনগর এলাকার তপন সাহা নামের এক ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি সরকার নির্ধারিত পরিমাণের থেকে কম চাল দিচ্ছেন। শ্রীভূমি শহরে খাদ্য সুরক্ষা চাল বিতরণের নামে চরম দুর্নীতি, ন্যায্য মূল্যের দোকানদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। সুভাষনগর এলাকার তপন সাহা নামের এক ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি সরকার নির্ধারিত পরিমাণের থেকে কম চাল দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তপন সাহা ন্যায্য মূল্যের দোকানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আসাম সরকারের পক্ষ থেকে প্রতিটি উপভোক্তার জন্য 5 কেজি করে চাল বিতরণের কথা থাকলেও বহু ডিলার এই চাল কম পরিমাণে বিতরণ করছেন বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে আসছে। শ্রীভূমির তপন সাহার বিরুদ্ধেও এমনই অভিযোগ। তার বিরুদ্ধে আধা কেজি কম চাল দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি ডিজিটাল মেশিনের পরিবর্তে পুরনো পাল্লা স্কেল ব্যবহার করে চাল মেপে দিচ্ছেন উপভোক্তাদের, যা অনেক সময় সঠিক ওজনে হয় না। একদিকে আধা কেজি কম দেওয়া, অন্যদিকে পাল্লায় ওজন কম হওয়ার অভিযোগ, সব মিলিয়ে ক্ষোভ তীব্র হয়েছে তপন সাহার বিরুদ্ধে। অন্যদিকে বন্যা পরিস্থিতিকে লক্ষ্য রেখে আসাম সরকারের যোগান বিভাগ একসঙ্গে 3 মাসের চাল বরাদ্দ করেছিল, কিন্তু তপন সাহা উপভোক্তাদের জানাচ্ছেন যে 3 মাসের চাল এখনো আসেনি। এই বিষয়টি ঘিরেই তার দোকান ক্রেতারা বিক্ষোভ দেখিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন। ওখান তো আপনি আমরা সামনে তার কম দিতা নাই না, ওখান তো বেশি দিবা। ফাদার মানুষের তো রান্ধু তো অভিযোগ করে, অভিযুক্ত দেন না।
এরকম কম কিতা আর শুধু ডিজিটাল পাল্লার কথা নাই তো, আপনি তো চাউলও তো কম দিলা, এলে পাড়ার মানুষ এরকম অভিযোগ কেন করতো আপনার উপরে? সত্যি নেই চাউল কিতা কম দিন যে না আমি বহুত আসছি সাপ্লাই একটা কার্ডের লিখা সাপ্লাই অ্যানাউন্সমেন্ট হইছে না, আমি বহুত দৌড়াইছি, আমি মেয়েও আপনি এটা কই না, এই যে অতদিন থেকে অভিযোগ আপনারা কোন ওয়ার্ডের আপনারা? আমরা ওয়ার্ড নাম্বার আগে 15 ছিল, এখন 18 নম্বর ওয়ার্ড কমিশনারটা জানাইছেন নি? হ্যাঁ, ওয়ার্ড কমিশনারে কালকে কইছি আমরা। তারপরে কালকে যখন চিল্লাচিল্লি হইছে, আমার হাজবেন্ডে চিল্লাইছে আইয়া, কালকে কিটা হইছে শুনোই না, আমার কইছে আচ্ছা ঠিক আছে তুমি এক লগে নৌ গিয়া 45 কেজি নিয়া ওই যখন স্টেটের বস্তাটি দেখুন, হ্যাঁ পুরা 50 কেজির বস্তা, আমরা একটা এমন লোড বস্তা বাইর করছে, ওইটার মধ্যে আসলো মাত্র 39 কেজি। 39 কেজির থেকে তাই 5 কেজি কমাইয়া আমার 45 কেজি দিতে আমি কতক্ষণ পাইমু? তাই না আমার হাজবেন্ডে কইছে দাদা তুমি ও বস্তা খুলো, খুলিয়া 5 কেজি কমাইয়া আমার 45 কেজি দিলাও, কিন্তু তাই মানুষ না, তাই যাও যেটা পারো করিলেইও, যারে আনার আনো, এটা আমি বিয়ে করি না। তার মানে অত পাওয়ার তাই করে বহুত দিন রক্তামি করে, খালি তুমি সাপ্লাই যাও না না, অতদিন থেকে আপনার এই অভিযোগ, আর গতকালকে জানাইলেন ওয়ার্ড কমিশনার, কিন্তু আগে জানাইতে আসলাম এখানে এমএলএ তো বাসা নানি, এমএলএ জানাইছেন না? কিন্তু ঘুরিয়েও কতদিন মজা করে ডেলি ডেলি মারতে তো লজ্জা করে। 3বার এরকম হয়েছে, রেলওয়ে সাইডের সব আইয়া কমপ্লেন জানাইছে, জানানির পরে কয়েকদিন আবার ঠিক দিব, আবার দিয়েছি ঘুরিয়ে আবার দিন ঠিক দিব। ভালো লাগে কিতান লগে। তো এইসব নিয়ে আপনি কিতা হইতে চাইবা? এই যে অভিযোগগুলা চাউল কম দিরা, তারপরে আপনার পাল্লাটাও ডিজিটাল নাই, পাল্লা তো হয়ে যাব, বাকি চাউল যে কম দিরা এটার ব্যাপারে কিতা হইবা? মুখ্যমন্ত্রী কইরা কেউ মানে 100 গ্রামও যাতে চাউল কম না নেয়, আর আপনি এইভাবে কেজি আপনি কম দিরা। 100 গ্রাম অভিযোগ হইল গিয়া দেখুন, আমরা আজকে অত বছর থেকে এই রেশন থেকে চাউল নেই, প্রত্যেক মাসে আমরা আধা কেজি করিয়া কম রাখি। যেমন আমার ফ্যামিলি 3 জন আছে, 3 জনের 15 কেজি পাইতাম, এই জায়গায় 13.5 কেজি দেয়। আচ্ছা তাই কইছে যে তাই ঠেলা ভাড়া লাগে, দোকান ভাড়া দিতে লাগে, এটা আমরা সব মানছি। এরপরে দেখা যায় কিতা গত মাসে আমি এরকম বৈদ্যমিতে দেখা যায় কিতা 13.5 কেজি নিয়ে আমরা মাপার পরে দেখা যায় হয় 11 কেজি 700 হইব, নাইলে 12 কেজি হইব। এরপরে যদি আইয়া টাইমে কই তখন উঠিয়া কইবা আচ্ছা ঠিক আছে দিলেই মু। এরপরে কিতা গত মাসে আমি চাউল নিছি, চাউল নেওয়ার পরে একটু সন্দেহ লাগছে, তাই আমি সুবীর দত্ত যে আছে পয়েন্ট, তারা দোকানে নিয়ে মাপছি, মাপার পরে দেখা যায় 11 কেজি 700। তখন তাইন্ডে আইয়া কইছি যে দাদা মানুষ ভিড় দেখি আমি কিচ্ছু মারছি না, আমি জাস্ট কইছি দাদা আপনি তুমি কিতা হল্লাই 9 তারিখ পরে আমার লগে দেখা করিও। 9 তারিখ পরে আমি 10 তারিখ সকালে আইছি, আওয়ার পরে তুমি নেওয়ার সময় দেখিয়া নৌ না কেন, এখন এটা কোনো মাতই তো নাই কেন। এরপরে যখন এই মাসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রত্যেক মেসেজ দিলা, পেপারও দেওয়ার মোবাইলও সবকিছুর মধ্যে আমরা দেখলাম ফেসবুকে যে 3 মাসের এক লগে দেওয়া হয়েছে রেশন 5 কেজি করিয়া, কেউ 100 গ্রাম কমও নিত না কেউ। হ্যাঁ এই জায়গা দেখা যায় কিতা ওই সেম টাইম দিলা। আমি কালকে আইসি চাউল নোয়াত, আওয়ার পরে আমি উঠিয়া কইছি যে আপনারা দাদা আমার হাজবেন্ড তো যাইব গিয়া বাইরে, 3 মাসের চাউলটা আমরা নেই গিয়ে একলগে, 3 মাসে আমরা 45 কেজি পাইমু 5 কেজি করিয়ে হইলে। তাই উঠিয়া কই না দিতাম না। তাই কিটা করছেন, এখানে গণেশ দাম করিয়া আরেক ডিলার আছে, তাইনের ছেলে গৌতম আগে সার্কুল অফিসও চাকরি করতো, এখন মনে সাপ্লাই ব্রাঞ্চও মনে করে, তারে খবর দিয়া আনছি। হে উঠিয়া এই আমরা সম্ভবত রেস দেন, তাই উঠিয়া কর তোমার কিটা 3 মাসের চাউল দিছে নি, দিলে না তুমি দিতাই কইতিলা দিতাই দিবাই না, কিচ্ছু হইলে আমারে ফোন করিও। এটা কিটা আমি এটাই মানে প্রশাসনের কাছে জানতে চাই, এটা কিটা অফিসও কিটা গুন্ডা পালিয়ে রাখা হয়নি, যাইয়া তারা এই আমরা আমজনতারে রেস দিত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট,
ডক্টর সুমিত দেব, নিউরোসার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শ্রীভূমি জেলায় ভূমি মাফিয়ার হামলায় গুরুতর আহত মা ও মেয়ে, থানায় অভিযোগ দায়ের। ভূমি মাফিয়ার হামলায় গুরুতর আহত হলেন এক মা ও তার মেয়ে। শ্রীভূমি জেলায় ভূমি মাফিয়ার হামলায় গুরুতর আহত মা ও মেয়ে, থানায় অভিযোগ দায়ের। ভূমি মাফিয়ার হামলায় গুরুতর আহত হলেন এক মা ও তার মেয়ে। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার বদরপুরের আলেখারগুল গ্রামে। স্থানীয় বাসিন্দা চিরাজ উদ্দিনের দুই পুত্র রাজু উদ্দিন ও নিজাম উদ্দিনের নেতৃত্বে এক ভূমি মাফিয়া চক্র দীর্ঘদিন ধরে এলাকার সরকারি জমি দখল করে আসছে বলে অভিযোগ। এই চক্রটি সরকারি ও ব্যক্তি মালিকাধীন জমিতে বিশাল বিশাল খাল কেটে মাছ চাষ করছে। রাজু উদ্দিনের ব্যক্তিগত জমির পাশেই রয়েছে আব্দুল বাতিনের একটি মাছের খাল। বাতিন অনুপস্থিতি থাকলে রাজু ও নিজাম উদ্দিনের নেতৃত্বে একদল লোক এসে বাতিনের খালের পাড় কেটে মাছ ধরতে শুরু করে। ঘটনাটি দেখে বাতিনের স্ত্রী বাধা দিলে ওই দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে, এমনকি তার কন্যাকেও মারধর করা হয়। পরে প্রতিবেশীরা আহত মা মেয়েকে উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পর আব্দুল বাতিন সাংবাদিকদের জানান তিনি বদরপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। যদিও পুলিশ অভিযোগ গ্রহণ করলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজু বাহিনীর কোনো সদস্যকে গ্রেফতার করা হয়নি। আব্দুল বাতিনের অভিযোগ রাজু উদ্দিন, নিজাম উদ্দিন এবং হায়দর আলী মিলে একটি প্রভাবশালী ভূমি মাফিয়া চক্র গঠন করেছে। এই চক্রটি এলাকায় যত সরকারি ও ব্যক্তি মালিকাধীন জমি আছে সব দখল করে নিচ্ছে। চক্রটি এতটাই প্রভাবশালী যে এলাকার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। দুর্বল ও অসহায়দের জমি তারা বল প্রয়োগ ও অর্থবলের জোরে কেড়ে নিচ্ছে। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কিনা। মেদলবিল আমার ফিশারি আছে, বাড়ি আছে। তো দীর্ঘদিন থাকি রাজিউদ্দিনে সরকারি জায়গা লইয়া বইছে আর আমার জায়গাতে পাট্টার জায়গা আইয়া একবার ডিসিবি দিন গত সোমবারে 11টার সময় আমি বাড়িতে আসলাম না, বদরপুর আসলাম। তো আইল কাটিয়া তারা মাছ মারার চেষ্টা করছে। তখন আমার ফ্যামিলি গেছেন। ফ্যামিলি যাওয়ার পরে গিয়া টাইম বাধা দিছেন। বাধা দেওয়ার পরে টানটানকে খুব বেশি মারাধরা করছে দেহকে স্যার। আর আমি তার ন্যায় বিচার পাওয়ার লাগি আমি এসপি তো এখন রাজিউদ্দিন, নাজিম উদ্দিন, হায়দর আলী আর করিম আলী আর ফাক্কন বিবি আর হাজিরা বেগম আমার স্ত্রীরে মারছেন, মারিয়া ফালাই দিছেন। আমার মেয়ে গেছিল, তোমার নাম তার নাম সুলতানা বেগম। আমার মেয়ে বাঁচাইতে গেছিল, তার হাতে মোবাইল আসলো, ডান্ডা মারিয়া মোবাইল ফিশারিত ফালাই দিছেন। ফালানির পরে আমার মেয়েরেও মারছেন। মেয়েরে তাই উন্না দিয়া ফাঁস লাগাই রাখি দিছেন। এরপরে
আমার বাগনি একটা আসলো এক গিয়া ছুটাইছে, আর তানেও খুব বেশি মারা ধরা করছেন। আমরা ডাক্তার দেখাইছি, এরপরে আমি কেসও দিছি থানাত, বদরপুর থানাত, এসপির কাছে দিছি আজকে। আমি ওটাও আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে ন্যায় বিচারটা পাই। থানায় তো কোনো অ্যাকশন নিল না, কোনো বুঝছি না, নিছে না, কোনো অ্যাকশন নিছে না থানায়। কইছে আমারে কইছে কালকে আমার ডকুমেন্ট নিয়ে, আমি ডকুমেন্ট সব নিয়ে দিয়া দিছি। আর আজকেও ডাকছে 7টার সময় আমার যাওয়ার লাগি রাত্রে। তো আমি একটা ন্যায়ের বিচার চাই, আর দেন আপনাদের কাছে ন্যায়ের বিচারটা পাইতাম। আমি এসপি স্যারের কাছেও আমি গিয়া কইছি একটা আমি ন্যায় বিচার পাইতাম। দীর্ঘদিন থেকে বুয়া মাফিয়া রাজিউদ্দিন আমার গাড়ি দিয়ে মারতে কইয়াও বহুত ট্রাই করে, একলা পাই না, আমি লুকাই লুকাইয়া ঘুরি করি এইরকম। জি 12 পড়ি, বদরপুর সেন্ট অ্যান্টনি পড়ে, আর 12 ক্লাসও পড়ে, 17 বছর বয়স তার। এখন স্কুলও বন্ধ যাইতে পারে না, মায়ের গাইয়া পেনিক ডরাইয়া উঠে। এখন ওষুধ খায়, কয়েকদিন পরে একটু পরে আবার শিখাইয়া এইরকম হয়ে যায়। ডরা মাই গেছে, তারা জিন্দগিতে এইরকম দেখছে না এটা জিনিস। আর তারা এখানে বাড়ি মারছে, এমন লাত মারিয়া তারে ফেলাই দিছে। খাদিজা বেগম। নমস্কার স্যার। তারা আমরা ফিশারির আইল খাটিয়া তারা মাছ নিত স্যার, তখন তাই বাড়িতে আসলাম না, বদরপুর আসলাম। আমি আর গিয়া বাধা করছি, তারারে মানা করার পরে তারা আমারে খুব মারছে হাজিরা বেগম আর পাকন বিবি, আর লগে আসলো রাজু, নাজিম আর হায়দর আর করিম। তারা মারছে, খুব বেশি মারছে। তখন আমার এটা মুখ চোখটা ফাটাইয়া এটা সব বেদনা, আমি দাঁড়াইতে পারি না, পাও আটু তো বাড়ি যাইছে, তারা বাসটি বাড়ি যাইছে, পুরা পিঠে উঠে বাড়ি যাইছে, খুব বেশি মারছে। আমার মেয়ে গেছিলো ধরা, তারেও মারছে, তার শরীরটা কেমন না খুলিয়া তারে ফাঁস লাগাইছে। ফাঁস লাগানির পরে বেউসিয়া পড়ে গেছে। পরে আমরা চিল্লানি শুনিয়া বাইরে তাই মানুষ আইয়া ভিডিও করছে, তারা আমার বইয়া ফুটিয়া তারা গাড়ি হসপিটালে লইয়া আইছে। এখন আপনারা আমরা ন্যায়ের বিচার চাই, আমরা বিচারটা আপনারা করিয়া থানা কেস দিছি। কাছাড়ের এক ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের পাশাপাশি নতুন ডিলার নিয়োগের দাবি এলাকাবাসীর। কাছাড়ের বাটুলমারা গ্রান্টের রেশন ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের পাশাপাশি নতুন ডিলার নিয়োগের দাবি এলাকাবাসীর। কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জালালপুর মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের বাটুলমারা গ্রান্ট এলাকায় রেশন ডিলার সুধা গঞ্জুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। গুমরা সমবায় সমিতির অন্তর্গত প্রায় 50 জন রেশন কার্ডধারী অভিযোগ করেছেন ডিলার প্রশাসনিক অনিয়মের পাশাপাশি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ এবং রেশন কার্ড সংশোধনের নামে অর্থ দাবি করছেন। অভিযোগ অনুসারে কারো মৃত্যুর আগেই রেশন কার্ড থেকে নাম কর্তন করে দেওয়া হচ্ছে, অথচ বরাদ্দকৃত রেশন সামগ্রী মৃতের পরিবারের হাতে পৌঁছাচ্ছে না। কয়েকটি পরিবার অভিযোগ করেছে সদস্য সংখ্যার তুলনায় অনেক কম রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। স্থানীয় সমাজসেবী অজয় শুক্লবৈদ্য জানান, এক মৃত ব্যক্তির নামে এখনো চাল বরাদ্দ হচ্ছে, যা পরিবার পাচ্ছে না। এই ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে কাছাড়ের জেলা শাসক ও কাটিগড়ার সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা। এদিকে গুমরা সমবায় সমিতির চেয়ারম্যান ব্রজবাসী দাস জানিয়েছেন, অভিযোগ যাচাই করে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। এখানে বাটুলমারা 9 নম্বর ওয়ার্ড মহাদেবপুর, এই জায়গায় আমরা যত মহিলারা আছেন সবার একটাই অভিযোগ, রেশন কার্ডের মধ্যে যতজনের নাম আছে নামের মধ্যে থাকি
যেমন 5 জন যদি নাম থাকে এই জায়গা থেকে 4 জনের চাউল দেয়, 1 জনের চাউল দেয় না। আর এর মধ্যে দিকে হয়েছে কি যে কয়েকজনের যেমন যেটা প্রুফ আছে 5,000 10,000 করিয়া খুয়াইছে, এইগুলা মানে মানুষগুলার অভিযোগ নিয়ে আমার কাছে আইছিল। আমি মহাদেবপুরের 9 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি একজন, অজয় শুক্লবৈদ্য আমার নাম। কিন্তু এই মহিলাগুলার যে পরিস্থিতি এটা হয়েছে তারা সবসময় টাকা খুঁজায়, অথচ একজন পরিবারে 4 জন যদি থাকে 4 15 60 কেজি এই মাসের মধ্যে দেওয়া হইতো 60 কেজি চাউল, এর মধ্যে তারা একজনের নাম কাটিয়ে তারা 45 কেজি দেয়। এক পরিবারে একজন মানুষ মারা গেছেন রূপক গড়, এই মানুষটা মারা গেছেন, যেদিন মারা গেছেন পরের দিন তার নামটা কাটা হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট যেহেতু দেওয়া হয়েছে না, নামটা কিরকম কাটছেন, এই নামটা কাটার পরে যখন আমি অন্য এক ডিলারে দিয়ে আমি দেখাইছি যে তার নামটা আছে এগুলা, হ্যাঁ তার অ্যালটমেন্টে যেগুলা চাউল এগুলা আইয়া পড়ে। এই মানুষটা রূপক গড় মানুষ মারা গেছেন, কিন্তু তার নামের চাউলটা কাটা হয়ে গেছে ডিলারে কইছেন। ডিলারের নাম হয়েছে সুধা গঞ্জু। আর তাই যে পরিস্থিতি লাগাইছেন সবরে খালি টাকা খুঁজাই যাচ্ছে। এই টাকাগুলা এখন দিবকে যে টাকাগুলা দিত তারা 5,000 10,000 পাইতো কইতে কি গরিব মহিলাগুলা টাকাটা দেওয়া হইতো তারা নাম উঠাইবার লাগি, যেমন একজন মানুষের নাম উঠাইবার লাগি দেওয়া হইতো। এই নামগুলা মানে উঠাইবার লাগি যে 10,000 15,000 যে খুঁজা হতে এই টাকাগুলা কিতার লাগি তারা দিত, এটা অভিযোগ রাখলাম। আমরা সার্কেল অফিসার যারা আছেন তার কাছে আমরা এই কথাগুলা তুলিয়া ধরছি যাতে তারা তদন্ত করে ভালোভাবে। আর সব যতজন 50 পরিবার আছে এই মহিলাগুলা মানে একটু মানে সুযোগ সুবিধাটা দেওয়া হয়। আর এতজনের মানুষের নামগুলা আছে এই নামগুলা যাতে যার পরিবারে যেমন 4 জন আছে 3 জনের নাই, এই 3 জন 4 জন 5 জন যতজনের আছে সবার নামগুলা উঠতো। আর এটাই আমি চাই, তারার কথাগুলো আমি তুলিয়া ধরছি। নমস্কার স্যার, আমরা এটাই জন্য ডাকা হয়েছে কি যে আমাদের চালের প্রবলেম বেজান হচ্ছে, আর আমাদের সামনে তো টাকা ওকা নাই, তো আমরা কেমন করে দেবো? আমরা তো গরিব মানুষ, বাগানে কাম করি, বাগানের কামে তো আমাদের হাজিরাও কম আছে না। আমরা এখন যদি 6 জন পরিবারের জায়গায় যদি 3 জনা পায় 3 জনা নাই পায় তো আমাদের বেজানে অসুবিধা হচ্ছে না। আমি প্রথমে দিয়েছিলাম আমার ডিলার ভাইকে 5 জনের না, প্রথমে তো 4 জনের আসেছে আর 1 জনের নাই। তো এখন বর্তমানে 4 জনা পাতে পাতে 2 জনা পাতে লাগলি, তার বাদে 2 জন লোক এখন একজনের একদম অনবরত 8 বছর হয়ে গেছে, এখন আমরা চালটা পাই না। স্যার যে আমার ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়ের লাগি নামটা উঠাইয়া দেন। হে কইছে যে 700 টাকা লাগবো, তো আমি কইছি যে কি তার লাগি, বলে জন বলকে যাইব এই বলকে লেখা উখার লাগি 700 টাকা পয়সা লাগবো। তো আমি স্যার দিছি 100 টাকা। আমি কইছি আপনার এটা গাড়ি ভাড়া 50 টাকা, আর জন বলকে লেখাইবা এটা ফর্ম ফিল আপ করবার লাগি 50 টাকা দিছি। তো কইছে যে না আরো 600 টাকা লাগবো। আমি জন সময় আমার মেয়ের নাম উঠে যাইব এ সময় তোমার আরো 600 টাকা দিন। এখনো আমার মেয়ের নাম উঠছে যে আমার নতুন বই বানাইয়া দেও, কইছে 5,000 টাকা লাগবে। আমি কইছি কিতার লাগি টাকা লাগবো, কই এখানে ফিল আপ করবো ফর্ম, তোমরা নাম উঠাইবো। কে চাইছে? ডিলারে কইছে। নাম কি? সুধাগঞ্জি। মাত্র একলা পাই, বাকি 4 জন আমরা নাই। কার্ডের মধ্যে কয়জনের নাম? কার্ডের মধ্যে শুধু আমার নাম, বাকি আর নাম উঠাইতে অসুবিধা কি? অসুবিধা নাই, নাম তারে কইছেন কি কইছে? উঠাইছে না তো কিতা কই 3,000 টাকা ডিমান্ড করছি। আমি কইছি আমি যদি 3,000 টাকা আপনার দিতে পারতাম সে তো আর আমি নিজেও কার্ড বানাই নিলাম, আমি ডাইরেক্ট কই যাই। হয় ডিলারের নাম ও তো সুধা গঞ্জু আর কি। হ্যাঁ, আমার নাম লক্ষণ দাস, আমি বাটুমারের বাগান পঞ্চায়েত। এই যে আমার বাগানের শ্রমিক ভাই বোনগুলো যেগুলো আছে নির্ভম জলে ডুবে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সলগইয়ে, তদন্তে বাজারিছড়া পুলিশ। বন্যার জমা জলে আরেক বন্দুকের সঙ্গে নিয়ে মাছ ধরতে গিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হলো বাজারিছড়া থানাধীন লোয়ারপুয়া ব্লকের সলগই চা বাগানের এক বিলে। জলে ডুবে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সলগইয়ে, তদন্তে বাজারিছড়া পুলিশ। বন্যার জমা জলে আরেক বন্দুকের সঙ্গে নিয়ে মাছ ধরতে গিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হলো বাজারিছড়া থানাধীন লোয়ারপুয়া ব্লকের সলগই চা বাগানের এক বিলে। মৃতের নাম চন্দন কেউট, বয়স 40 বছর, পিতার নাম বলরাম কেউট, বাড়ি সলগই শিব মন্দির এলাকার পুরান পুকুরি লাইনে। অকৃতদার তথা সাঁতার না জানা এই যুবক রবিবার নিজের বন্ধুর সাথে পুরান পুকুরির পাশের সাধুকুটি বিলে মাছ ধরতে গিয়ে আচমকা বন্যার জমা জলে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাড়ে আনা হলেও ততক্ষণে তার দেহে আর প্রাণ ছিল না। শেষে এ কাণ্ডে খবর পেয়ে তদন্তে নামে স্থানীয় পুলিশ ও সার্কেল প্রশাসন। তাদের উপস্থিতিতে মৃতদেহ এনকোয়েস্ট করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়। এ কাণ্ডে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। মৃতের মুখ দিয়ে রক্তকরণ হচ্ছিল।
ফলে ময়না তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত উক্ত মৃতকাণ্ড সম্পর্কে রহস্য থেকে গেল। মৃতের অসহায় পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিও ডিসি সহ বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। विधायक तथा असम सरकार के मंत्री श्री कृष्णेंदु पाल जी से रिक्वेस्ट करते हैं कि एक गरीब परिवार को कोई हेल्प मिले, जैसे कि ये पानी में डूब के मरे हैं। तो सबसे यही रिक्वेस्ट है जो यो करे। मैं आपको दिखाता हूँ यहाँ पे जहाँ पे वो मरे थे शायद, यहाँ पे ये देखिए जाल रखा है उनका यहाँ पे। वो ज़्यादा टाइम नहीं रुके थे वहाँ पे, थोड़ा टाइम रुके थे। तो देखा गया आदमी लोगों ने जब आके देखा ऐसा ऐसा है तो वहाँ से उठा के लेके आके बॉडी को देखिए यहाँ पे रखे हैं। और इस पार भी पानी है, चारों तरफ पानी भरा हुआ है, चारों तरफ तालाब नहीं। হয়েছে যে 12টা গেছে মাছ মারাত, আর তার লগে একজন গেছিল, তারা কইছে যে অন্য দিকে যাও আর আমি ওদিকে যাই। আর ওদিকে গিয়া আর মাছ লাগছে, তার একটা বেমার আছে কি জানি, আর জলের মাঝে উঠে গেছে বেমারটা। আর হে জানে পাইছে না, পরে গিয়া দেখছে যে নাই, তে মানুষের টুকাইছে ডাকছে, দেখছে জলে গিয়া তারে পাইছে, টানিয়া নিয়ে বাইর করিয়া তে উঠাইয়া রাখছি নিতে। চন্দন কেমট, বয়স 46। কিতা করে কাম? কাম তো ধরিলা ঘর থাকে, এদিকে ওদিকে বাঁশ লাকড়ি বেড়া টাটি এটা করে। আর পার্মানেন্ট বর্তমান কাজ কিছু নাই, ও তো মাছ মারে। কটার সময় হয়েছে ঘটনাটা? 12টা। খেয়াল করিস তো, ডাক দিতে পারো। লঙ্গাই ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য এলাকা জুড়ে। লঙ্গাই ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য এলাকা জুড়ে। এক হিন্দু যুবকের প্রাণ বাঁচালেন মুসলিম যুবকরা। লঙ্গাই ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য এলাকা জুড়ে। এক হিন্দু যুবকের প্রাণ বাঁচালেন মুসলিম যুবকরা। শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই নদীর ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক বিবাহিত যুবকের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লঙ্গাই ওয়াচ পোস্টের পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বিকেলের দিকে শহর সংলগ্ন লঙ্গাই নদীর ব্রিজের উপর থেকে লঙ্গাই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টায় শেখর চক্রবর্তী নামের যুবকটি। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তৎক্ষণাৎ নৌকার ব্যবস্থা করে সেই শেখর চক্রবর্তী নামের যুবকটিকে নদীতে উদ্ধার করে লঙ্গাই ওয়াচ পোস্টে নিয়ে আসেন। শেখর চক্রবর্তীকে আত্মহত্যা করার কারণ জিজ্ঞেস করলে সে বলে, তার স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। অন্যদিকে লঙ্গাই ওয়াচ পোস্টের পুলিশ শেখর চক্রবর্তীকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে চিকিৎসাধীন আছে বলে জানা যায়। আমার থাকার জায়গা নাই, আমার রোজগার নাই, আমার বউয়ে আমার উপরে ডিভোর্স কেস দিছে, আমার বউয়ে আমার উপরে ডিভোর্স কেস দিছে, আমার বউয়ে বিভিন্ন ধরনের কেস দিছে, আমার উপরে ডিভি কেস দিছে, বিভিন্ন ধরনের কেস দিছে। কেন কেস করলো আপনার ওয়াইফে আপনার উপরে? জানি না, আমি এখন অসুস্থ হয়ে গেছি, আমার মধ্যে ঝামেলা হয়েছে, বারবার মারছে আর বারবার মারছে আর বারবার মারছে। আর যে আমার একটা বাচ্চা আছে, একলগে তুমি চাকরি পাইছো, আমি টুকটুক চালিয়ে খাইলি, টুকটুক তুমি একলগে থাকি, টুকটুক চালিয়ে বাচ্চাটারে দেখি একলগে না, বাচ্চাটারে দেখি না, তাই কোনো কথা শুনতে রাজি নাই, কিচ্ছু শুনতে রাজি নাই। আমার কাছে টাকার জায়গা নাই, কিচ্ছু নাই। আজকে রাত্রি বিয়ার 10-11 বছর হয়ে গেছে না, সামাজিক না। আপনার নাম কিটা? আমার নাম শেখর চক্রবর্তী। আপনার মিসেসের? শর্মিষ্ঠা চক্রবর্তী। আমি আসলাম ঘর শোয়াত আসলাম, একটা মানুষ গেছে আমার ঘর, গিয়া ঘর তোমার নৌকাটা লইয়া ফেলো, একজন মানুষ পাশি আছে। ও আমি ঘরটি উঠছি, ইয়া নাও তালা উলা করছি, উলিয়া গেছি। লগে আমার লাগে আর দুজন মানুষ আছে, একটার নাম আছিল সাবুদ্দিন আর একটার নাম খালা। তো গিয়া ধরছি আমরা, ধরার পরে জিজ্ঞাসা করছি আমার ঘর কইছে মহিষার। ওপরে আমার নাও তুলিয়ে উলিয়া আইস। আবার পরে আমি আমার কুটুসদার চিনলাইছি, কইছেন শেখর নাকি তার নাম ওরকম ওপরে আমি কুটুসদার দিলাইছি, কুটুসদার লিয়ে আইছি। মানে কিতার লাগে লাভ মারছেন জান? আমি তো নিজে করো। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।